ইনশাআল্লাহ যদি আমরা ক্ষমতা বা সরকার গঠনে সক্ষম হই, শরীফ ওসমান হাদির সহ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। শরীফ ওসমান হাদি ভাই যে ইনসাফের পক্ষে, যেই ন্যায় নীতির পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে তার লড়াই শুরু করেছিল, সেই লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের রায় একটাই, আমাদের আবার লুটপাটের রাস্তায় টেনে নিয়ে যেতে চায় কারা? চিনে রাখে। এই পুরানো লুটপাটের চক্রকে একেবারে চুরমার করে ভেঙে দিতে আগামী নির্বাচনে ইনসাফের কাফেলায় আজাদির লক্ষ্যে ভোট দেন। ইনকিলাব জিন্দাবাদ। কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই, এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুলরা এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু এতে বিএনপির আম সালা সব যাবে। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, এর মূল বিস্তারিত আপনারা সামনে দেখতে চলতেছেন। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। 12 ফেব্রুয়ারি যত নিকটে আসছে, একটি রাজনৈতিক দলের অস্থিরতা তত বেড়ে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিএনপি একেবারে উন্মাদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিরোধী মতের লোকদেরকে মারধর, তাদের প্রচার প্রচারণা চালাতে বাধা দেয়া, এমনকি জামাত ইসলামের যে সমস্ত পর্দানশীলা নারী নেতৃত্ব আছে, নারী কর্মী যারা আছে, তাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি তো করছেই, এমনকি তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত পর্যন্ত করছে। তাদের গায়ে হাত তুলছে, মারধর করছে, বয়স্ক মহিলাদেরকে রাস্তায় ফেলে পিটাচ্ছে। এটি কি আমাদের দেখার বাকি ছিল? শেখ হাসিনা এত নিকৃষ্টতম লোক ছিল, আমাদের কাছে মনে হতো যে শেখ হাসিনা এবং তার দলের সান্ডা পান্ডার চেয়ে নিকৃষ্ট এই পৃথিবীতে আর কোনো মানুষ হয় না। কিন্তু হঠাৎ করে কি যেন হলো, বিএনপি পুরা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে ফেললো। জামাতের নারী কর্মীদেরকে কিভাবে হেনস্থা করছে, তাদের হিজাব টেনে খুলছে, তাদের বুরকা নিয়ে কটূক্তি করছে, তাদের বুরকা খুলে ফেলে দিচ্ছে, তাদের পেটের উপরে লাথি মারছে, তাদেরকে পিছন থেকে লাথি দিয়ে ফেলে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কেন এই দলটির এই অবস্থা? তাদেরকে এই পথ কেন বেছে নিতে হলো? আর চাঁদাবাজির কথা তো বলবোই না। একের পর এক তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করেছে। এবং চাঁদাবাজি কোন পর্যায়ে চলে গেছে দেখুন। বিএনপির এক নেতা, এই যে নারায়ণগঞ্জে, বেশি দূরে নয়, নারায়ণগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক, তিনি একজন শিল্পপতিকে ফোন দিয়ে তাকে কিভাবে হুমকি ধামকি দিচ্ছেন এবং চাঁদা দাবি করছেন, এটি আমি মুখে বলবো না, তার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এই অডিও রেকর্ডটি আসুন আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? রিয়াদ ভাই, একটু কথা বলুন। আপনি ফ্যাক্টরি খুলছেন কেন? বাবা, ফ্যাক্টরি খুলছেন কেন? খুলছি কেন? বাজান কি করতে হবে তুমি কইও। তোমার আগুন ধরাই দিমু। না বাবা, বাবা আপনি তো শেখ হাসিনা না কি লাগেন আপনি? কেডা কইছে তোমার? কয়দিন মানুষ মনে করেন না। আপনি এখন ফতুল আসেন। আমি সকালে একটু লেগে লাগুটা পাইলাম না, আমি খালি রানার লেগে আগুনটা ধরাই দিই নেই। ফতুল্লা কত আগুন ধরছে দেখছেন? আপনি দেশের বালেশ্বর বাল। আরে বাজান, তুমি তো আমার ফ্যাক্টরিটা খোলেন গেল লেগা। আচ্ছা বাজান, তুমি যেমনে কইবা এমনি চল, মনে অসুবিধা নেই। তুমি যেটা কও, আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান? আরে আপনি আমার চেষ্টা মোছেন নি? আপনি কি কও? আপনি মোহাম্মদ সাহেবের চেষ্টা মোছেন না। আপনি আজাদ দেশের বালেশ্বর বাল। আপনি দেখছেন আমার আচ্ছা বাজান, যাই হোক বাবা, তুমি আপনি টাকা তো কবর লয়ে যাবেন। আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম। আপনি এখন আহেন।
আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরান বন্ধ করুন। আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, তুই তো হইলো, তুই তো হইলো, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, সেটা কখন করবো তোমার সাথে সময় নিয়ে করবো। তোমার নাম্বার তো আমার কাছে আছে, আর আমার না নাম্বার আপনি আমার বলেন এখন কখন করবেন। আরে বাবা তোমার সাথে আমি করবো, তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন। আরে বাবা তুমি তোমার কথার বাইরে তো আমি যেতে পারবো না, আর যাইও নাই কখনো। তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করেই করছি। আমি যেটা করি সেটা শুনেন। হ্যাঁ, আমি কি করব? আপনি যে দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন না, হ্যাঁ বা না করবেন। আমি তোমার সাথে দেখা করবো, কখন? এইটি কথা। কবে? এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি, এখন তুমি আমার বলছো আপনি সকালের আপনি 12টার দিকে ছিলেন, আমি গিয়ে পাইনি আপনাদের। না না আমি ছিলাম না বাবা। তুমি তোমার আচ্ছা, কেউ যদি বলে থাকে এটা হ্যাঁ। তোমার একেবারে ভুল ইনফরমেশন দিচ্ছে। আমি ফতুল্লাহ, ঠিক আছে, এখন আমি আপনি গত কবে? 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই। আচ্ছা ঠিক আছে, এখন কবে আসবেন? আমি আসবো ইনশাল্লাহ। আমি আইসা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করবো না। তুমি তো এখন ফ্যাক্টরি চলতেছে, চলুক, তোমার সাথে আমি লিয়াজু করবো ইনশাল্লাহ, তুমি নিশ্চিত থাকো। আমি নিশ্চিত দরকার নাই, আপনি সেটা কবে আসবেন সেটা বলেন। তাই বলেন 2 দিন 4 দিন 5 দিন কবে? আমি 1 সপ্তাহের মধ্যেই তোমার আমি আইসা পড়বো ইনশাল্লাহ। আমি তো দূরে আছি তো। আপনি যদি কালকে রাতে ফ্যাক্টরি আগুনটা পুরো ধরতে আপনি এসে বসে থাকেন ওখানে? আরে বাবা পুরাই দিবা কেন বাবা? না, তাহলে তোমার আমি মতন একটা আমি আমার আত্মীয় থাকতে, আমার একটা হাত থাকতে, তোমার মতন একটা হাত থাকতে আমার ফ্যাক্টরিতে আগুন ধরবে এটা আমি কি বিশ্বাস করতে পারি? 2-4টা বাড়িতে 2-4টা শিল্প মিলে আগুন ধরে নাই? হাত ধরছে বাবা, কিন্তু তোমার মতন আমার একটা ছেলে থাকতে এটা হইব কেন? আপনি তুমি তো ধরতে কিনা আমার জিগায়? রক্ত, অন্য কেউ তো না। না ধরতে কিনা জিগাই? না না হইতে পারে, তুমি যে কথা খবর বলছো পান না নাই? অসম্ভবের কিছু না, হইতে পারে। কিন্তু তুমি যদি যেখানে আসো সেখানে কিছুই হবে না ইনশাল্লাহ। আগে আপনি আল্লাহ, তুমি আমার বাপ। আমার পয়েন্ট দিয়ে আমি যেটা না কইতাছি বাবা, না। তুমি আমার বাপ। হিসাবের মতন মালিকের ফ্যাক্টরি ধরছে, সেলিম ওসমানেরটাও ধরছে, আর আপনি তো শাহিন ওসমানের ছোট ভাই। বাবা আপনি তো এগুলি আগে কেন বলবো। উল্টা পাল্টা কথা বলছো ঠিক আছে, বাবা? আপনি তো আবার সারাদিন আপনি- সারাক্ষণ করলাম ঠিক আছে। বিএনপি আর ওখানে গেলাম আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগ মানে আপনি তো বড় আওয়ামী লীগ। আপনি গুন্ডা পালেন মিয়া, আপনি আমার এই দেশে কথা বলেন। ও কারে পাচ্ছি, কারে আমি রাখছি কো বাজার? শোনেন, বাজান তোমার লগে আমি বেয়াদবি করতে চাই না বাবা, তুমি আমার বাপ লাগো। তোমার আল্লাহর কি করবেন? হস্তে আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি, তুমি বাবা একটু হেল্প করো আমারে। আপনি কি করবেন? আমি করবো, তোমার সাথে আলাপ করি করবো। না আপনি কি করলেন? বেয়াদবি। শুনেছেন তো আপনারা? তাহলে তারেক রহমান যে বিভিন্ন জনসভায় গিয়ে বক্তব্য দিচ্ছেন যে তার দল ক্ষমতায় আসলে এই চাঁদাবাজিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবেন, এটি কি আদতেও সম্ভব? বিএনপির পক্ষে কি বাংলাদেশের চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? তারেক রহমানের পক্ষে কি এই চাঁদাবাজির রাশ টেনে ধরা সম্ভব? আমরা বলি না, কখনো সম্ভব নয়। কারণ বিএনপি নামক এই দলটি এবং তার নেতাকর্মীরা ইতিমধ্যেই পথ হারিয়ে ফেলেছে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। যেদিন থেকে তারা শহীদ জিয়ার পথ ছেড়ে দিয়েছে, যেদিন থেকে তারা খালেদা জিয়ার পথ ছেড়ে দিয়েছে, সেদিনই তারা ধ্বংস হয়ে গেছে। তাদের জন্য বিপর্যয় অনিবার্য হয়ে উঠেছে। যেদিন থেকে বিএনপি নামক এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবী হিসেবে আবির্ভূত হয়েছে বিরানী আলমের মতো মানুষ, যেদিন থেকে এই সংগঠনের প্রধান বুদ্ধিজীবীর দায়িত্ব পালন করছে আব্দুল নূর তুষার, যেদিন থেকে এই সংগঠনটির প্রধান বুদ্ধিজীবীর ভূমিকা পালন করছে ডক্টর জাহেদ, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা তো বলবোই না, বাদই দিলাম। সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ, আমির খসরু মাহমুদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কার কথা বলবো আর কার কথা বাদ দেবো? একজনকে বললে আরেকজন তো বেজার হবে, অখুশি হবে। ফজু পাগলার কথা তো বাদই দিলাম। এরা এই বিএনপিকে আজ খাদের কিনারে এসে দাঁড় করিয়েছে, যার কারণে বিএনপি এখন দেউলিয়াতের এমন পর্যায়ে চলে গেছে যে তারেক রহমানের জনসভায়, তারেক রহমানের উপস্থিতিতে যুব দলের নেতারা ভাষণ দেন, ছাত্র দলের নেতারা ভাষণ দেন যে আমরা বারবার তারেক রহমানের এই মঞ্চ থেকে জয় বাংলা স্লোগান দেব, দেখি কে কি করে। তারা এখন হাসিনাই তাদের ভরসা, একমাত্র ভরসা। বিএনপির ভরসা আর বাংলাদেশের জনগণ নয়, আওয়ামী লীগ। শুধু কি তাই? এখানেই কি শেষ? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শেখ হাসিনার প্রতি গোসা করে, একটু অভিমান করে বলছেন যে আপা চলে গেল, আমাদেরকে এমন একটা বিপদে ফেলে চলে গেল যে এখন গণতন্ত্রটাই নস্যাৎ হবার পথে। তিনি যদি এখানে থাকতেন তাহলে তো অন্তত গণতন্ত্রটা বেঁচে থাকতো। ফখরুল ইসলাম আলমগীর এর অবশ্য জবাব জনগণের পক্ষ থেকে দেওয়ার আগেই ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুল সালাম তিনি তার শ্বশুরকে একটি চমৎকার জবাব দিয়েছেন। তো ভাগ্য ভালো এখানে তিনি শ্বশুরকে মাদার ড্যাশ 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 বলেছেন, কপাল ভালো যে তিনি ফাদার ড্যাশ 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 বলেন নাই। এই হলো বিএনপির অবস্থা। এই বিএনপিকে কি ভেবে জনগণ তাদের সিল দেবে? বিএনপি নেতা ইশরাক দেখলাম, এই ঢাকার নেতা ইশরাক, সে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে কিসের হা ভোট, কোনো হা ভোট হবে না, সব না ভোট। তার মানে কি? না ভোটকার আর হা ভোটকার। দর্শক, এটি কিন্তু আপনাদেরকে প্রচার চালাতে হবে এবং আপনাদের এটি খুব ভালোভাবে বুঝে নিতে হবে। হা ভোট মানে বাংলাদেশ, আর না ভোট মানে ইন্ডিয়া। পরিষ্কার কথা। হা ভোট মানে আমার লাভ, আর না ভোট মানে এদেশের নেতাদের লাভ, মন্ত্রী এমপি যারা হবে তাদের লাভ। কারণ হা ভোটের ভিতরে মন্ত্রী এমপিদের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কি করতে পারবে আর কি করতে পারবে না সেই কথাটি বলা হয়েছে। হা ভোটের ভিতরে মাত্র 5টি প্রশ্ন, খুব বেশি না। মন্ত্রী যারা হবে তারা কোটি কোটি টাকা খরচ করছে, শুধু কোটি কোটি বলে ভুল হবে, দুঃখিত, মাফ করবেন দর্শক আমাকে, হাজার হাজার কোটি টাকা খরচ করছে একটা এমপি হবার জন্য। এই টাকা কেন খরচ করছে? তার এখানে কি স্বার্থ?
সে তো এই টাকা তুলবে। তো হ্যাঁ জয়যুক্ত হলে এই টাকা সে আর তুলতে পারবে না, তার ওই পদটা রুদ্ধ হয়ে যাবে। যার কারণে বিএনপি উঠে পড়ে লেগেছে এবং বিএনপির নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছে না ভোট জয়যুক্ত করতে। হার পক্ষে তারা হার কাছে কখনোই যাবে না। শুধু কি তাই, হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে বিএনপি শেখ হাসিনার মতো 17 বছর জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপি যেভাবে না ভোটের প্রচারণা করছে, চালাচ্ছে, তাতে মনে হচ্ছে বিএনপি তাদের ভিতরে এই সুপ্ত বাসনা লুকায়িত রয়েছে যে তারা শেখ হাসিনা যেমন 17 বছর চালিয়েছে, অন্তত 17 বছর না হলেও মিনিমাম 15 বছর তারা চালাতে চায়, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে আছে। জনগণ এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি বিএনপির কর্মীও হন, আপনি যাকে ভোট দিচ্ছেন, মনে করেন আপনি না ভোট দিলেন, তো না ভোট দিলে পরে আপনি যাকে ভোট দিলেন সে তো আপনার সমস্ত সুযোগ সুবিধাকে পায়ের তলে ফেলে সে তার আখের গোছানোর সব সুযোগ পেয়ে গেল। তাহলে চূড়ান্তভাবে আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হলো? আপনি বিএনপি করেন আর জামাত ইসলাম করেন আর যে দলই করেন, ক্ষতিগ্রস্ত হলো কে? এই আমি, আপনি, সাধারণ মানুষ। আর আপনি যদি হ্যাঁ ভোটে ভোট দেন, হাঁকে জয়যুক্ত করেন, তাহলে আমাদের যে অধিকার, হ্যাঁ মানে পুরাটাই জনগণের অধিকার, যদি নিজেদের ভালো চান, নিজেদের স্বার্থ যদি টিকিয়ে রাখতে চান, একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে যদি রাষ্ট্র আপনার কথা শুনতে বাধ্য হবে, এই ভূমিকাটুকু যদি রাখতে চান, তাহলে আপনাকে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে, হাঁকে জয়যুক্ত করাতে হবে। বিএনপি আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। তারেক রহমান, মির্জা ফখরুলরা এটা পরিকল্পিতভাবে বিএনপি করছে। তারেক রহমান ভেবেচিন্তেই আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছেন, কিন্তু এতে বিএনপির আম সালা সব যাবে। বিএনপি একটা অকল্পনীয় দৃশ্যপটে পড়েছে, কিন্তু এটা হাইড করতে পারলে ভালো হতো, হাইড করে যদি সাকসেস পেতো ভালো হতো, কিন্তু না, ধরা খেয়ে গেছে, যার ফলে আম সালা সব যাবে, একুলুগুল কোনোটাই পাবে না, মুখ পুড়ে যাবে। এটা কেউ চিন্তাও করতে পারেনি যে বিএনপি, যেই বিএনপির হাজারো লক্ষ নেতাকর্মী গুপ্ত থেকেছে 17 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে, গুপ্ত থাকতে হয়েছে। বিএনপি, তারেক রহমান কি গুপ্ত থাকতে হয়েছে? হারিস চৌধুরী কি গুপ্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং কবরেও গুপ্ত থাকতে হয়েছে, পরে ডিএনএ টেস্ট করে লাশ চিহ্নিত করতে হয়েছে। ছাত্র দলের, যুব দলের লক্ষ লক্ষ নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রদল কর্মীরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গুপ্ত থেকেছে। তারপরে বিশ্ববিদ্যালয় হল লাইফ শেষ হওয়ার পরে নয়াপল্টনে যে ওপেন রাজনীতি করেছে, কিন্তু কমপক্ষে 5-7 বছর সমস্ত ছাত্রদল গুপ্ত রাজনীতি করেছে, তারপরে একটা পর্যায়ে ওপেন করেছে। তো এখানে বগুড়ার, সাতক্ষীরার, বরিশালের, রংপুরের এরকম অনেককে আমরা চিনি, বা এরকম পত্রিকা এসেছে যে ঢাকার শহরে যে রিক্সা চালিয়ে খেত, নিজের পরিচয় দিতে পারতো না, এলাকায় রাজনীতিবিদ এই পরিচয় দিতে পারতো না, রিক্সা চালাতো। কতটা গুপ্ত রাজনীতি করতে হয়েছে বিএনপিকে আপনি চিন্তা করেন। এরপরে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেক বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, ইলিয়াস আলী সহ কত বিএনপি নেতাদের, সে চৌধুরী আলম, এদেরকে গুম করা হয়েছে এবং লাশ পাওয়া যায়নি তাদের, এবং নিশ্চিত তারা মৃত্যুবরণ করেছে। ইলিয়াস আলী আর ফিরে আসবে না। কত ঘটনা, ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো লোক কত নির্যাতন করেছে তার উপর, লোকটা এক পর্যায়ে মারাই গিয়েছে। আমার নিজের চোখের সামনে ব্যারিস্টার মওদুদ আহমেদের কি ভয়ানক দৃশ্য আমি নিউজ কভার করছি, আর ব্যারিস্টার মওদুদ আহমেদ পাশ থেকে একটা সুপার শপের মধ্যে এরকম লুকিয়ে আছেন। সালাউদ্দিন আহমেদ, আজকেই শিলং সালাউদ্দিন, আমরা একসাথে নয়াপল্টনের পাশে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছিলাম, অনেক কিছুই জানি, দেখেছি। আপনারা তখন হয়তো এখন যেরকম চিনতেন না, আমরা এটা দেখেছি। এরকম নির্যাতনের বর্ণনা করলে হাজারো হৃদয় বিদারক মর্মান্তিক অনেক ঘটনা আছে। আওয়ামী লীগ কি করেছে? ঘরে ঘুমাতে পারেনি, ছোট্ট বাচ্চা সন্তানকে কোলে নিতে পারেনি, বাবার জানাজা পড়তে এসেছে গাজীপুরের যুবদল নেতা, তার হাতে ডান্ডা বেরি পরানো, আল্লাহু আকবার বলে যে কানের বা কাঁধ পর্যন্ত হাত উঠাবে, হাত উঠাতে পারছে না, বুকের উপর হাত ওঠে না, কারণ ডান্ডা বেরি খুলে দেয়নি, হাতের হ্যান্ড কাপ খুলে দেয়নি। স্ত্রীকে বছর পর বছর দেখতে পারেনি বিএনপির লোকজন এই আওয়ামী লীগ নির্যাতনের ফলে। আমার পরিচিত কত বিএনপির লোকজন গরু ঘরে ঘুমিয়েছে, যে গরু ঘরে আর খুঁজতে যাবে না, পুলিশ আসলে খুঁজবে তো ঘরের দোতলায়, তিনতলায় বা নিচে, খাটের নিচে বা আশেপাশে ঘরে, কিন্তু গরু ঘরে ঘুমিয়েছে, এরকম আমি চিনি। ধান পাট খেতে ঘুমিয়েছে, জঙ্গলে ঘুমিয়েছে, মশার কামড় খেয়েছে, মশার কয়েল নিয়ে গেছে, মশারি টানাতে পারে না। এত নির্যাতনের শিকার হয়েছে যে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপির লোকজন ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, তাদের দোকান দখল করেছে, মাছের ঘের দখল করেছে, জোর করে এই কাজ করেছে। সেই বিএনপি আজকে বিএনপির এই ত্যাগ তিতিক্ষা এগুলোকে লাথি মেরে চৌধুরী আলম, ইলিয়াস আলীদের লাশের সাথে বেঈমানি করে আজকে আওয়ামী লীগের সাথে হাত মিলাচ্ছে। এটা অকল্পনীয়। এই জন্য বলছি অকল্পনীয় দৃশ্যপটে বিএনপি। আপনি যদি বিএনপি হয়ে থাকেন, এই বিএনপি আর করেন না, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে। কিভাবে? প্রমাণ কি দেখেন। মির্জা ফখরুল বলছে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, শেখ হাসিনা থাকলে, নৌকা থাকলে একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। বুঝেন যে এটার অর্থ কি? আর কিছু বাকি আছে বোঝার? শেখ হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, এর মানে কি? শেখ হাসিনা থাকলে ভালো হতো, শেখ হাসিনা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। মানে কি? ওই যে হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগের পতনে, যেটা ঠিক হয়নি,
তারপরে অনির্বাচিত সরকার এসেছে, ইউনূস সরকার, এটা ভালো লাগেনি। ভালো লাগতো কি, হাসিনা থাকতো, হাসিনা এক পর্যায়ে নির্বাচন একটা দিত, আবার গণভবনে যে বিরিয়ানি খেত সেই 2018 সালের মতো, ওইটা ভালো লাগতো। হ্যাঁ, এতে মির্জা ফখরুল সহ অনেকে লাভ ছিল। কি লাভ? লাভ হচ্ছে অ্যাটলিস্ট যে জিততে পারেনি, না জিতলেও বলতো যে আমরা মজলুম, নির্বাচন কারচুপি হয়েছে। এখন তো দেলোয়ারের কাছে হেরে যাবে, এখন তো মান সম্মান হারাবে। আর মির্জা আব্বাসের লাভ ছিল যে আন্দোলন বিক্রি করে দিতে পারতো, আন্দোলন জমাতো, আর মির্জা আব্বাসকে বলতো, আব্বাস কয়শো কোটি টাকা লাগবে বলো, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব বই একদম স্বাভাবিকভাবে চলবে, চিন্তা করো না, আন্দোলন থামিয়ে দিত। ওইটা ভালো লাগতো। এখন তো মির্জা আব্বাস এমপি হতে পারবেন না। তার চাইতে হাসিনা আমলে ভালো ছিলেন। আবার ওই সময় চান্দার ভাগও পেতেন, আব্বাসের লোকজন আওয়ামী লীগ আমলেও চান্দা করতো আওয়ামী লীগের সাথে আতাত করে, এখন তো পাবে না। তো দর্শক, এই যে কথা যে শেখ হাসিনা দিল্লি থেকে আমাদের বিপদে ফেলে গেছেন, নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো, এটার মানে কি? এটা একটা অর্থ হচ্ছে মূলত বিপদে পড়েছে বহুমুখী ভাবে শেখ হাসিনা পালানোয়। এখানে একটা বিষয় বলে নিই, যদি জুলাই আন্দোলনের নিয়ন্ত্রণ বিএনপির হাতে থাকতো, তারেক রহমান যদি এই আন্দোলনের সাথে জড়িত থাকতেন, মির্জা ফখরুল্লাহ যদি জড়িত থাকতেন, হাসনাত সার্জিসটা না হয়ে, তাহলে কি যে ঘটতো আমাদের কপালে আল্লাহ জানে। কি ঘটতো? কিচ্ছু না। হাসিনাকে বলতো যে, আপা আপনি একটা মধ্যবর্তী নির্বাচন দিবেন 2-1 বছর পরে, আপনি আশ্বাস দেন, আমরা খুশিতে খুশি। এর বাইরে কিছু হতো না। আল্লাহ বাঁচাইছে, এই জন্য জুলাই আন্দোলনটা আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য ছিল, নইলে ওভাবে সফল হতে পারে। এভাবে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে যেত না। সেখানে আল্লাহর সরাসরি সাহায্য ছিল, নইলে এরকম হয় না। আল্লাহ বাঁচিয়েছে। যে মির্জা ফখরুল বলছেন এই আন্দোলনের সাথে বিএনপি জড়িত না সরাসরি, বিএনপি জড়িত থাকলে কি হতো? মির্জা ফখরুল এই বক্তব্য থেকে বোঝা যায় কি হতো। হাসিনা দিল্লিতে গিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, নৌকা থাকলে ভালো হতো। এর মানে হাসিনা, আপা আপনি নির্বাচন দেন, নইলে মানে হাসিনা কিছুতেই যেতে দিত না। তখন হাসিনা পালানোতে, মানে যদি হাসিনা বলতো না আমি পালাই, ফখরুল আমি পালাই, বলতো না না আপা পালাবেন না, আপনি পালালে একটা সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, আপনি পালালে, প্রধানমন্ত্রী যদি ভারতে পালায় তাহলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, এইটা বলতো টেনে টেনে মির্জা ফখরুল্লাহ। তাহলে মির্জা ফখরুল্লাহ কোন গোডাউনের মাল, বুঝতে পারছেন? এখন এইসব কথা প্রকাশ্যে কেন বলছে? ভারত মির্জা ফখরুলদেরকে বলতে বলেছে এই কারণে বলছে। কেন? ভারতের সিস্টেম হচ্ছে যে দেখো কোনোভাবে নির্বাচনটা পেছাতে পারো কিনা, নির্বাচনটা পেছানোর পরে একটা ষড়যন্ত্র করে সিস্টেম করে একটা 111 ঘটাতে পারে কিনা, তারপরে যে নির্বাচনটা হবে ওটা আওয়ামী লীগকে সাথে নিয়ে হবে। এখন এতে বিএনপির লাভ কি? বিএনপির লাভ হচ্ছে এটা যে জামাতের সাথে তো বিএনপি পারছে না, আওয়ামী লীগের সাথে পারত। কেন? রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে। আওয়ামী লীগকে বলতে পারতো ওরা গণহত্যাকারী, ওরা সন্ত্রাস, ওরা ফেসিস্ট, ওরা নির্যাতনকারী, ওরা মানবাধিকার হরণকারী, ওরা দুর্নীতিবাজ, ওরা অর্থ পাচারকারী। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, সন্ত্রাস নাই, নির্যাতনকারী। কিন্তু জামাতকে কি বলবেন? জামাত তো দুধের ধোয়া তুলসী পাতা। জামাতকে স্বাধীনতা বিরোধী বলবেন, ওটাও এখন আর কেউ খায় না। এখন মুক্তিযোদ্ধারা জামাত করে, আর মুক্তিযুদ্ধ ব্যবসা করে হাসিনা আজীবন আমৃত্যু কারাদণ্ড হয়েছে। তো দর্শক, এই জায়গায় এই কারণে আওয়ামী লীগকে চায়। আর ভারত বলেছে যে দেখো একটা কিছু করতে পারো কিনা, এই কারণে সরাসরি বলছে যে আওয়ামী লীগ হাসিনা না গেলে ভালো হতো। হাসিনা না গেলে তো বিএনপি জিততো সুষ্ঠু নির্বাচন হলে, নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। অতএব যারা কত 17 বছর নির্যাতিত ছিলেন এখনো বিএনপি করেন, এই বিএনপি ছাড়েন, এই বিএনপি আপনার বিএনপি না। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষণ করে বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ।